জিসান কক্সবাজার থেকে আসার পর থেকে তারপর তো ওর সাথে আমি হচ্ছে এখন বাইকে উঠতে মোটামুটি একটা কমফোর্টেবল ফিল করি, ওরকম প্রবলেম হয় না এখন। ও যখন তখন বাইরে যাই, তো আমরা দুজন হচ্ছে প্রায়ই বের হই এখন। ওর বাইকে করে বের হই এবং শপিং করা বা কোথাও এমনিতে ঘুরতে যাওয়া, একটু চা খেতে যাওয়া, খুব ঘোরাঘুরি করা হয়। তো বেশ কিছুদিন পরে একদিন রাত্রের বেলা এরকম খামাখাই দুজন ঘুরতে বের হয়েছি কোথাও। তো ঘুরতে যাওয়ার সময় ও বাইকটা রেখে একটা দোকান থেকে হচ্ছে চা নিয়ে আসছে। আমরা দুজন রাস্তার কিনারে দাঁড়ায় খাচ্ছিলাম। তো তখন ওখানে কোথাও একটা মাধবী লতার যে স্মেল হয় না, খুব সুন্দর একটা স্মেল আসতেছিল রাত্রের বেলা। তো আমি তাকে বললাম যে এখানে খুব সুন্দর মাধবী ফুলের গন্ধ আসতেছে, আশেপাশে কোথাও একটা মাধবী ফুল আছে। তো সে বলতেছে মাধবী ফুল আবার কি, সে সেটা চিনে না। তো আমি বললাম কি যে আমার মাধবী ফুল অনেক পছন্দ। বলে তোমার তো গোলাপে অ্যালার্জি আর মাধবী ফুল পছন্দ। তো সে চতুর্দিকে খুঁজতেছে, আমিও দেখতে দেখতে দেখলাম যে একটুখানি দূরে একটা বাড়িতে বিশাল বড় একটা গাছ। তাই আমি বললাম যে ওই গাছটা হচ্ছে মাধবী ফুল। তখন সে আমাকে নিয়ে ওখানে গেল। যাওয়ার পরে ওখান থেকে সে আমাকে একটা রাত্রের বেলায় একটা ফুলের একটা ঝোপা ছিঁড়ে দিল। তারপরে ওখান থেকে চলে আসলাম। তো সেখান থেকে সে জানতে পারলো যে আমার মাধবী ফুলটা খুব পছন্দ। তো আমি বললাম যে গোলাপ এমনিতে তো দোকানে যে ফুলগুলো আমরা কিনতে পাই এগুলো তো নর্মালি ওগুলোর অন্যরকম একটা সৌন্দর্য, কিন্তু আমাদের যে দেশে ফুলগুলো যেগুলো সিজনাল ফুটে, বিশেষ করে অনেক রাত্রেবেলা যে ঘ্রাণ হয়, গন্ধরাজ ফুল, হাসনায়না ফুল, বেলি ফুল, এগুলোর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য। আমার কাছে এই ফুলগুলো বেশি ভালো লাগে। কথায় কথায় মানুষ কত কথা বলে না, তো এরকমই বললাম। বলার পরে পরদিন সকাল থেকে যেটা হলো, ও হচ্ছে সকালবেলা উঠে আমি নাস্তা খাচ্ছিলাম ওই সময়টাতে ও চলে গেছে, অনেক আগেই চলে গেছে। আমি দেখি না বা ওইরকমভাবে কখনো সকালে উঠে ওকে নাস্তা খাওয়াবো তারপরে বিদায় দেবো, এরকম কখনো হয় না। ও তো সকালে ঘুম থেকেই ওঠে না, ও 12টার আগে ঘুম থেকেই ওঠে না। তো দিন সকালে উঠে কোথাও একটা গেছে, আমি ভাবলাম হয়তো কাজ আছে। তো সে ওই বাড়িতে গেছে যে বাড়ির সামনে থেকে আমাকে মাধবী ফুল ছিঁড়ে দিচ্ছে রাত্রে। তো সে দেখো এরকমভাবে এটা বুঝেই নেই এটা কি। তো সেখান থেকে ফুল পাতা ছিঁড়ে নিয়ে, মানে ডাল ভেঙে নিয়ে দেখাইছে নার্সারিতে। খুঁজে খুঁজে সে 3টা মাধবী লতার গাছ নিয়ে আসছে। আনার পরে বাড়ির নিচে আমাদের সামনে ছোট্ট একটু জায়গা আছে, মাটির ওখানে গাছ আছে অনেক, ওই জায়গাটা একটা লাগাইতেছে। ওই সময় আমার শ্বশুর হচ্ছে যাচ্ছে আড়তে যাওয়ার জন্য, নিচে নামছে। তখন সে দেখতেছে তার ছেলে গাছ লাগাইতেছে। এখন সে হচ্ছে এরকম টাইপের একটা ছেলে। এখন আমার সামনে তো সে সবসময় খুব ভদ্র ডিসেন্ট, আমি তার ভালো রূপটাই দেখছি, এরকম কিছু এখন অবধি দেখি না। একদিন শুধু দেখলাম একটু মারামারি করছে। সে পুরো একদম উগ্র টাইপের একটা ছেলে। তার বন্ধু বান্ধব নিয়ে ঘোরা, আড্ডা দেওয়া, ট্যুরে যাওয়া, একদম এগুলো নিয়েই সারাক্ষণ থাকে। খুব যে সাংসারিক বা ঘরোয়া, বাসায় সে ঠিকঠাক মতো আসে না, 12টার আগে সে বাসায় আসে না। আমার শাশুড়ি সারা জীবন এটা নিয়ে খুব চিল্লাচিল্লি হয়েছে, কিন্তু সে তার মতোই সকাল 12টা একটা ঘুম থেকে ওঠে, আবার রাত্রে 12টা একটা বাসায় ফেরে। তো সবসময় বেপরোয়া একটা জীবনযাপন করছে, খুব ডিসেন্ট বা ভদ্রভাবে কখনোই থাকি নাই। তো সেই জায়গা থেকে আমার শ্বশুর যখন নামার সময় দেখতেছে তার ছেলে গাছ লাগাইতেছে, সে নিচে নেমে আবার উপরে চলে আসছে। এসে তারপর আমার শাশুড়িকে বলতেছে, তোমার ছেলের কত উন্নতি হয়েছে, দেখো গিয়ে নিচে কী করতেছে। তো আমাদের বারান্দা থেকেই তো নিচটা দেখা যায়। আমি আর আমার শাশুড়ির রুমের বারান্দায় গেলাম, যাওয়ার পরে দেখতেছি সে নিচে গাছ লাগাইতেছে। তো আমার শাশুড়ি খুব হাসলো, আর সে আমাকে ইশারা দিয়ে বললো ছাদে যাওয়ার জন্য। তো আমি বললাম চলেন মা ছাদে যাই, মনে হয় আরও গাছ আনছে। তো আমি আর আমার শাশুড়ি দুইজনই ছাদে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, অনেকগুলো গাছ আনছে সে, বাট তার মধ্যে মাধবী ফুলের 2টা গাছ, আর নিচে একটা লাগাই দিয়ে আসছে। এখন আমার শাশুড়ি বলতেছে, আহারে বাবা, জীবনে যে পরার কাপড়টা কই রাখো সেটাও বলতে পারোস না, তুই গাছ লাগান শুরু করে দিছিস। আমি তো মনে হইতেছে স্বপ্ন দেখতেছি, বিয়ে করার পর তোর এত উন্নতি, এই ফুল গাছ বুঝি আমার কথা বলতেছে, যে ভাবনা বুঝি আনতে বলছে। তো সে কে আর কিছু বলে না। পরে আমার শাশুড়ি নিচে নেমে আসছে আমাদের দুজনকে রেখে। তখন সে আমাকে বললো যে তোমার এই ফুল পছন্দ। সেখানে একটা হাসনাহেনা ফুল গাছ আনছে, তারপরে বেলি ফুল গাছ আগে থেকে আমাদের ছাদে ছিল। তো বলতেছে যে এমনিতে ছাদে যে গাছগুলো সেগুলো হচ্ছে আমার ননাসের লাগানো, বড় আপু গাছ লাগাতে খুব পছন্দ করে। আপুর দেখা দেখি হচ্ছে আমার ছোটো ননদ পছন্দ করে। সেই জায়গা থেকে ওরা 2 বোন মিলে ছাদের গাছ লাগানো। আমার শ্বশুর শাশুড়ি বা জিসান কেউই এগুলো পছন্দ করে না বা এগুলোর যত্ন করে না, তারা 2 বোনই যত্ন করে। বড় আপু যখন আসে সব বের করে নতুন করে লাগাই দিয়ে যায়, পানি টানি দেয় না, মরে যায়, আবার তারা লাগায়। বাট আমি আসার পরে মাঝে মাঝে ছাদে যাই, এখন যেহেতু প্রায়ই ছাদে যাওয়া হয়, আমি খুব যত্ন করি গাছগুলোকে। যাই হোক, তখন সে আমাকে বলল যে কতদিন আর মানুষের বাড়ির গাছ থেকে ফুল ছিঁড়ে দেবো, আমার বউয়ের যেহেতু পছন্দ এই ফুল আমার বাড়িতে থাকবে না, এটা একটা কথা। তো এই
ব্যাপারটা খুব ভাল লাগলো সেখানে আমার, যে ও ওয়াও, আমি বলছি যে আমার এই ফুলটা পছন্দ, সেজন্য সে গাছ কিনে সকাল সকাল ঘুম থেকে উঠে, যেই লোক 12টায় ঘুম থেকে ওঠে না। তো এখানে একটা ভালো লাগার একটা সুন্দর একটা মোমেন্ট ছিল। এখন মোটামুটি আমাদের জীবনটা অনেকটা নর্মাল হয়ে গেছে। আমরা নর্মাল যারা কাপল আছে তাদের মতো কথাবার্তা বলা, বাইরে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, এগুলো এখন আমাদের হয়, মাঝে মাঝে প্রায়ই হয়। তো তো আমরা যেহেতু প্রায়ই ছাদে উঠি, তো সেখান থেকে আমাদের সামনে একটা ছাদ, সে বাড়িটা হচ্ছে 5তলা। মানে দুই পাশে বাড়ি আছে, পেছন দিকটা একটা পুকুরের মতো একটা জায়গা, সামনে রাস্তা, দুই পাশে দুইটা বাড়ি আছে। সামনের বাড়িটা দোতলা, ওপারের আরেক পাশের বাড়িটা হচ্ছে 5তলা। আমাদের বাড়িটা হচ্ছে মাঝামাঝি। তো সেখানে একদিন আমরা হচ্ছে ছাদে উঠছি এরকম রাত্রের বেলায়। ভালো লাগতেছিল না, যে চলো ছাদ থেকে ঘুরে আসি, তো চলো ঘুরে আসি। তো হয়েছে কি, যে রুমে থাকলে তো ঘুমায় যায় বা দুজন দুজনের ফোন দেখি, ছাদে গেলে অ্যাটলিস্ট দুজনের সাথে অনেকটা কথা বলা হয়। সেই জায়গা থেকে সে আমাকে বারবার ছাদে যেতে বলে। তো গেলাম ছাদে, যাওয়ার পরে তখন হচ্ছে যে 5তলা বাড়ির যে ছাদটা, সেখানটায় দেখা যাচ্ছে যে, মানে বোঝা যাচ্ছে, ওইরকম তো চেহারা দেখা যাচ্ছে না, রাত্রে হালকা আলো, যে একটা মেয়ে হচ্ছে ছাদের যেই রেলিংটা ওটা ধরে দাঁড়ায় আছে, আর পেছন থেকে একটা ছেলে মেয়েটাকে জড়ায় ধরে রাখছে। হ্যাঁ, তো আমি ও ছাদে ওঠার পরে ওর ফোন আসছে, ও পাশে চলে গেছে, আর আমি ছাদে উঠে ওই জায়গাটা কীভাবে যেন আমার চোখ চলে গেছে ওখানে। তো দেখলাম বিষয়টা খুব সুন্দর লাগলো, যে ওয়াও, একটা রোম্যান্টিক সিন দেখলাম ছাদে উঠে। তো আমি একটু দেখে তারপরে মানে অন্যদিকে তাকায় থাকলাম, ছেলেটা মেয়েটা লজ্জা পেয়ে যাবে না এদিকে দেখলে তারা। তো আমি আবার ওই পাশটাতে গেছে, তো আমি ভাবলাম তাহলে আমরা ও পাশেই থাকি, যেহেতু ও পাশ থেকে আর এই দিকটা দেখা যাবে না, বেচারারা তাদের নিজস্ব সময় পার করুক। তো আমি ঘুরে ওখানটাতে যাচ্ছি, তো জিসান বারবার জিজ্ঞেস করতেছে যে তুমি কীসে, আমি বলছি ওদিকে যায় না, এদিকেই থাকেন। বলতেছে কেন, এদিকে থাকবো কেন, ওখানে কি? আমি বলি না, ওখানে কিছু নাই। তো যখন একটা জিনিস দেখবেন যে না করা হয় মানুষকে, তখন তো তার আকর্ষণ, আরে কী আছে আমি একটু দেখে আসি। আমি বলতে আপনার জানা, আমি যাবো না। তো আমি পাশে দাঁড়ায় আছি, সে গেছে, গিয়ে সে মানে দেখতেছে, তো আহাম্মকের মতো এরকমভাবে তাকায় তাকায় আরেকজনের বউরে, আরেকজন বউ না গার্লফ্রেন্ড জড়ায় ধরে রাখছে, সেটা সে দেখতেছে। তো হয়তো তারাও টের পেয়ে গেছে যে লোকটা আমাদেরকে দেখতেছে, তো তারা দুজন ওখান থেকে চলে গেছে। এরপর বলতেছে ওরা চলে গেছে, আসো, আমাকে জোরে জোরে ডাকতেছে। এরপরে আমি আসছি, আমার এত লজ্জা লাগতেছে। আমি বলছি আপনি কেমন লোক, মানে এখানে সেটা চিল্লা চিল্লা বলার কি আছে, যে ওরা চলে গেছে, তুমি আসো, আমি এসে এখানে কী করবো? দেখো মানুষের কত কপাল, ছাদে ওঠে মানুষ কত রোম্যান্টিক কাজকাম করে, আর আমি হচ্ছে আসি আর বোর সাথে বসে বসে কথা বলি, কি এক বিয়ে করছে। তো আমি বললাম আপনি রোম্যান্টিক কাজকাম করতে আপনারা না করছে কে? তো আমি একটু বললাম, বলার পর বলতেছে কী বলো এইসব, ঠিক আছে সব কিছু, আমিও তাহলে চাইলে তোমাকে জড়ায় ধরতে পারি। আমি আর কিছু বলি না, যে ঠিক আছে বেশি হয়ে গেছে, এখন আর বেশি কথা বললে এই লাকোবার সামনে আগায় যাবে। তো ওখান থেকে চলে আসলাম, তখন আর সে আমাকে ওইরকমভাবে জড়ায় টড়ায় ধরে নাই বা কোনো কিছুই না। তো 2 দিন পরেই আমার যে খালা শাশুড়ির ঘরের 2টা ননদ আসছে, আমার শাশুড়ির খালাতো বোন, ওনারা হচ্ছে এখানে থাকে। ওরা দুইজনই হচ্ছে পড়াশোনা করে আমার ননদের সাথে। তো 2জন আসছে, আসার পরে তো ওরা 3জন আর আমি একজন, 4জন হয়ে গেছে। তো প্রচুর কথাবার্তা বলতেছে। বিকেল ওরা বলতেছে ভাবি চলো ছাদে, তুমি আমাদের ছবি তুলে দাও। তো আমরা 4জন হচ্ছে খুব সাজছি, শাড়ি টাড়ি পরে ছবি তুলি, ফেসবুকে দিব, সেজে টেজে ছাদে উঠছি। ছাদে উঠে ছবি তুলতে, তো আমি তো আর এরকমভাবে কখনো সাজি না, ওরাই জোরাজুরি করে যে ভাবি তুমিও শাড়ি পরো, আমাদের সাথে ছবি তুলবো। তো শাড়ি পরলাম, তো ছবি তুলে, তো ওরা হচ্ছে 2জন, আমার ননদ নিচে আসলো যে আমি হচ্ছে চা নিয়ে আসি, আর ওরা 2জন হচ্ছে বসে বসে চ্যাটিং করতেছে, হয়তো ফেসবুকে পোস্ট করছে, কিছু একটা ফোনের মধ্যে করতেছে। এখন ওরা ওদের মতো ব্যস্ত ফোনের মধ্যে, আমার সাথে কথা বলতেছে না। তা আমি হচ্ছে হাঁটতেছি, মানে ওরা বসে আছে, তো আমি হেঁটে হেঁটে পুরো ছাদটা হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে ভালোই লাগতেছিল, যে শাড়ি পরছে, অন্যরকম একটা ফিল ছিল। তো ওই সময়টাতে ছিল বিকেলবেলা, মানে 4টা 4:30টার পরে আমরা গেছি ছাদে। তো এরকমই 5টা 5:30 হয়তো বাজবে। সে তো এই সময় বাসায় থাকে না, জিসান তো সবসময় বাইরেই থাকে। হঠাৎ করে সে ছাদে আসছে, সে ছাদে তাকে দেখে ওরা 2জনে নেমে গেছে, যে ভাই আসছে, ভাবি আছে, আমরা চলে যাই, এরকম কিছু একটা। তখন আমি ছাদের রেলিংটা ধরে দাঁড়াইছিলাম, সে এসে পেছন থেকে আমাকে জড়ায় ধরছে। তুমি না বললা যে আমি চাইলেও আমার বউকে জড়ায় ধরতে পারি? প্রথমে তো খুব হকচকাই গেছে, পরে ও প্রচুর একটা ভালো লাগা কাজ করছে, যেটাই হোক। কিন্তু প্রথমবার যেহেতু ওরকমভাবে জড়ায় ধরা বা এতটা কাছাকাছি আসা, খুব ভয় লাগছে, যেটা প্রথমত।
আমার ব্যাপারটা এরকম ছিল, আমি তাকে খারাপ লাগছে বলে সরাইও দিতে পারতেছিলাম না, আবার খুব ভালো লাগছে বলে ঠিক আছে ওই জিনিসটা ফিলও করতে পারতেছিলাম না, একটু লজ্জাও লাগতেছিল। যাই হোক সব কিছু মিলেমিশে এই ছিল প্রথম দিন, যেদিন হচ্ছে সে আমাকে জড়ায় ধরলো পেছন থেকে। এরপর থেকে তো তার মানে যত বাদরামি চিন্তা ভাবনা আস্তে আস্তে শুরু করলো। থেকে না তার আচরণগুলো কেমন যেন হুট করে পরিবর্তন হয়ে গেল। আগে যেমন সে মানে একটু দূরত্ব রেখে কথা বলতো বা বসলেও দেখা গেছে অন্যরকমভাবে ছিল দুজন, এখন সে কেমন যেন গা ঘেঁষাঘেঁষি করে। যখনই বসে একদম আমার সাথে লেগে এসে বসে, সোফায় আমি বসে আছি, সে পারলে আমার গায়ের উপরে এসে বসে, মানে নানান উল্টাপাল্টা কাম কাজ এরকম চলতেছে। প্রায় হচ্ছে 10-15 দিন হয়ে গেছে তার আচরণে খুবই মানে ভিন্নতা। অন্য এক জিসানকে আমি দেখতেছি, সে তো এতদিন খুব ভালো ছিল, আমাকে খুব দূরে দূরে থেকে আমাকে কমফোর্ট রেখে, বাট এখন সে আমাকে কমফোর্ট দিবে তো দূরে থাক, উল্টা আরও আমাকে মনে হয় লজ্জায় ফেলতেছে যখন তখন যার তার সামনে এখানে মাথায় মানে খুব দুষ্টামি করতেছে। যাই হোক, তো এরকম একদিন সে চলে আসছে বিকেলবেলা বাসায়। বিকেলে সে বাসায় আসেন, এটাতে আমার শাশুড়ি ভীষণ খুশি ছিল যে আমার যে ছেলেটা রাত্রে 12টার আগে বাসায় আসে না, সে এখন হুটহাট দুপুরের পরে বাসায় চলে আসে, মাঝে মাঝে বাসা থেকেই বের হয় না। এটাতে সে ভীষণ খুশি ছিল এবং এটা বারবার বলতো যে বিয়ে করার পর আমার ছেলেটা এত ভালো হয়ে যাবে জানলে আমি আরও 5 বছর আগে ওকে বিয়ে করাই দিতাম, এগুলো আমার শাশুড়ি হচ্ছে বলতো। যাই হোক, তো একদিন আমি হচ্ছে বসে বসে পাটা আসন করে বসে আমি ফোন দেখতেছিলাম, তো সে কথাবার্তা নিয়ে হুট করে এসে আমার পায়ের উপরে শুয়ে পড়ছে, শুয়ে বলতেছে যে আমার চুলগুলি একটু টেনে দাও। যাই হোক, ওই দিন হচ্ছে দিলাম। তো এরকম ছোট ছোট খুব সে আমাকে আর কি নর্মাল করার চেষ্টা করতেছিল, যে হুট করে একদিন হঠাৎ করে কোনো কিছু না করে ওকে আগে একটু নর্মাল করে ইজি করে, যে ও সব কিছু ওনার ছোঁয়াটা অ্যাটলিস্ট আমার যাতে সহ্য হয়ে যায়, কোনো পেরেশানি যাতে না হয় সেটাই করার চেষ্টা করতেছিল। এটা আমি তখন অবধি বুঝি নাই। তো এভাবে খুব সুন্দর সময় কাটতেছে, এখন আর আমার আনইজি ফিল হয় না তার। তো এভাবে নর্মালি খুব সব কিছু ভালো চলতেছে। তো যেদিন আসছে সে আসার পরে মানে চুল টেনে দিতে বলছে, ওদিন রাত্রের ঘটনা। রাত্রে তো ঘুমাইছি ঠিকঠাক, দুজনের মতো প্রতিদিন যেভাবে ঘুমাই সেভাবেই। সকালবেলা ঘুম ভেঙে আমি দেখতেছি সে মাঝখানে তো কোলবালিশ থাকে, আমার পাশে আমার কোলবালিশ, মাঝখানে একটা কোলবালিশ, তারপরে সে ঘুমায়। এখন মাঝের কোলবালিশটা নিচে পড়া, সে হচ্ছে একদম আমার গায়ের সাথে লেগে তার হাতটা আমার পেটের উপরে, মানে আমি তো কাত হয়ে শুয়ে আছি, তো পেটের উপরে অর্ধেকটা মানে কোনো রকমে হাতটা একটু ছোঁয়ানো। তো সে প্রথম দেখতে চাচ্ছিল যে এটাতে আমি কোনো রিয়্যাক্ট করি কিনা বা কোনো কিছু বলি কিনা। তো সে কিন্তু সজাগ সকালে, হ্যাঁ, সেটা আমি বুঝি নাই প্রথম দিন। তো প্রথমে আমি উঠলাম, ওঠার পরে তো যখন আমার তার হাতটা আমার কোমরের উপরে, আমি হকচকে লাফায় উঠছি। ওঠার পরে আমি কোনো রকমে হাতটা সরাই দিলাম। আমি ভাবলাম আচ্ছা থাক, ঘুমের মধ্যে হয়তো লোকটা এরকম হয়ে গেছে। তো আমি হাতটা সরাই দিয়ে আমি উঠে চলে গেছি বাইরে। তো এটা ছিল প্রথম দিন আমি ওরকমভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করি না, ঠিক আছে অ্যাক্সিডেন্ট হইতেই পারে বা ভুল হয়ে গেছে হয়তো। দ্বিতীয় দিন যেটা হয়েছে, আমি চিত হয়ে শোয়া ছিলাম, তার হাতটা পুরোই আমার পেটের উপরে। তখন গিয়ে ব্যাপারটা আমার কাছে একটু কেমন যেন একটু মানে ফিসি লাগলো, যে এই লোক গত 7-8 মাস যাবত আমরা দুজন একসাথে শুইতেছে, কোনোদিন আমার গায়ের সাথে ওনার গা লাগা তো দূরে থাক, বালিশের মাঝখানে অন্তত পক্ষে আধা হাত দূরত্ব থাকে, খাটটা যেহেতু অনেক বড়। এখন তার কি হয়ে গেল, সে হচ্ছে আমার গায়ের মধ্যে হাত দিতেছে, গা ঘেঁষাঘেঁষি করে শুইতেছে। তখন না আমি তার দিকে তাকায় আছি। তো মানুষ যখন জেগে থাকে তখন কিন্তু হচ্ছে চোখের যে ভেতর দিকটা একটু একটু নড়াচড়া করে, বোঝা যায় চোখ বন্ধ থাকলে, জেগে জেগে ঘুমাইলে। তো সেটা আমি দেখতেছি তার চোখগুলো মনে হচ্ছে যে পিটপিট করে নড়তেছে। তখন না আমি তার হাতটা ধরে এমন জোরে ঝাড়া দিছি, ঝাড়া দেওয়ার পর সে লাফায় উঠছে, বলে কী হয়েছে, কী করতেছো তুমি, একটা ঘুমন্ত মানুষের সাথে এরকম করতেছো, তুমি একটু দয়া মায়া নাই? বলে আপনি ঘুমাইতেছিলেন না, আপনি তো বেশ সাহস পেয়ে গেছেন, আপনাকে কিছু বলতেছি না দেখে আপনি একদম সরাসরি আমার পেটের উপরে হাত দিয়ে দিছেন। বলতে চাই একেবারে যদি আমি তোমার উপরে পুরো শরীরের ভর দিয়ে দিই তখন তো তোমার কষ্ট বেশি হবে না, এই জন্য একটু একটু করে সহাইতেছি। তো যাই হোক, সেখান থেকেই দুজনের সম্পর্কটা আস্তে আস্তে নর্মাল হইলো। তো আমরা দুজন চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, আমরা আমাদের সম্পর্কটা আগাতে পারি। এখন আর আমার তার ছোঁয়াতে ততটা কষ্ট হয় না বা খারাপ লাগে না, ওই বিষয়গুলো এখন আমি অনেকটাই পার করে আসছি। গিয়ে 8 মাস পরে আমাদের সম্পর্কটা মোটামুটি নর্মাল স্বামী স্ত্রীদের মতো হইল। যাই হোক, তো সেখানে ওই রকম আহামরি কোনো কিছু হয় নাই। বাট আমার না কোথাও তখন তারপর থেকে যখন তার সাথে সব কিছু নর্মাল হয়ে গেল, তারপর থেকে মনে মনে না খুব একটা আফসোস হইতো যে আহারে, আমি যদি এই ফিলটা আগে করতে পারতাম, বিয়ের আগে তার সাথে আমি এই বিষয়গুলো নর্মাল হয়ে যেত, আমার বিয়ের দিনটা খুব সুন্দর হইতো, বাসর ঘরের কত সুন্দর স্মৃতি থাকতো। অ্যাটলিস্ট সে এসে আমার ঘুমটাটা উঠাইতো, ফুলে সাজানো বাসর ঘরই হইল না, বিয়ে হয়ে গেল।
তো এইরকম এটা আমি মনে মনে বলতাম, কখনো তার সাথে এটা আমি শেয়ার করিনি, এটা কিভাবে বলবো। আর যতই মানে সম্পর্ক নর্মাল হয়ে গেল, কোথাও একটা জড়তা, একটু লজ্জা এরকম তো ছিল, এরকমভাবে খোলামেলা কথা এখনও তার সাথে এই আজ অব্দিও আমি বলতে পারি না। যাই হোক, তো এরপরে আমাদের যখন অ্যানিভার্সারি আসলো, তখন হচ্ছে যে বড় আপুর হাজব্যান্ড দুলাভাই আমাদেরকে গিফট করলো যে তোমরা দুজন হচ্ছে একদিন গিয়ে কাছাকাছি জায়গা থেকে। আমি হচ্ছে লং জার্নিতে একটু ভয় পাইতাম, গাড়ি ঘোড়া থেকে ছোটোবেলায় তো ওরকমভাবে ওঠা হয় নাই, আবার বাইকে উঠে বিশেষ করে আমার খুব ভয় লাগতো, যে অনেকটা সময় বাইকে আমি কখনো উঠি নাই বললেই চলে। সেই জায়গা থেকে মানে একদম সে শুধু মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে বাইকে করে যাবে এরকম। আমি বলি যে বাসে চলেন বা গাড়ি নিয়ে চলেন, সেটাতে সে যাবে না, বাইকে চলো বাইকে চলো, অন্যরকম মজা হবে। তো এই কারণে তার সাথে আমার কোথাও মানে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো বড় জোর 0.5 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা রাস্তা এই ঢাকার আশেপাশে এরকম ঘোরা হয়েছে। তো এরপরে দুলাভাই গাজীপুরে আমাদেরকে একটা রিসোর্টে একদিনের জন্য আমাদেরকে বুক করে দিলেন সব কিছু তার নিজের খরচে, যা আমার পক্ষ থেকে গিফট, তোমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা দুজন একটু আলাদা একটু বাসা থেকে একটু সময় কাটায় আসো, ভালো লাগবে। তো সেখানে গিয়ে দেখলাম যে না, আমার জন্য ফাইনালি আমার রুমটা ফুল টুল দিয়ে হালকা পাতলা সাজানো হয়েছে। তখন একটা আফসোস কেটে গেল, আচ্ছা ঠিক আছে থাক, ফুলওয়ালা একটা রুমে মানে বাসর ঘর সাজানো রুমে অ্যাটলিস্ট আমিও থাকলাম একদিন। তো ওইখান থেকে তো মোটামুটি আমাদের সম্পর্ক খুবই নর্মাল, এবং তার যত্ন আদর ভালোবাসার কথা বললে আসলে শেষ হবে না। সে আমাকে প্রত্যেকটা দিনই নতুন করে স্পেশাল ফিল করাইতো, প্রতিদিনই তাকে আমি নতুন করে আবিষ্কার করতাম যে নতুন এক লোক, তার নতুন এক আচরণ, যেটা হয়তো বাইরের দুনিয়ার কেউই জানে না। তার মা বাবা সবাই অবাক হইতো যে এই ছেলে কি সে আমার ছেলে, এরকম আমার শাশুড়ি বলতো। তো আমার বিয়ের যখন প্রায় 1 বছর 4 মাস বয়স, ওই সময়টাতে একদিন মামির ফোনে অনেকক্ষণ ফোন দিতেছে, যে অনেক দিন হয় মামিদের বাসায় যাওয়া হয় না এখন ওইরকমভাবে। আর আমার মামা অপরদিকে, আমার মামি এই ব্যাপারটাতে ভীষণ খুশি ছিল। মার সাথে তো আমার ওরকম খোলামেলা কথাবার্তা হয় না, যতই হোক মা তো মাঝখানে একটা 5 বছরের দূরত্ব চলে গেছে। তো মামির সাথে আবার মানে সব ধরনের আলোচনা হয়, এরকম না যে নর্মালি। মামি খুবই খুশি ছিল যে আমি আমার লাইফের সামনে আগাইতে পারতেছি বা আমাদের এই সম্পর্কটা নর্মাল হয়ে গেছে। তো আমি হচ্ছে অনেক দিন হয়ে গেছে কী কারণে যেন মামির সাথে কথা বলা হয় না বা বাড়িতে যাওয়া হয় না মামাদের বাড়িতে। তো আমি মামাদের বাড়িতে যাবো, এই জন্য মামিকে ফোন দিতেছি যে, তো মামি ফোন দিতেছি প্রায় 8-10টা ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করছে মামির ছোটো বোন। সে রিসিভ করে বলতেছে যে আপুর তো শরীর ভালো না, আপু হচ্ছে হসপিটালে গেছে। তো আমি এটা শুনে একদম আমার খুব মানে কষ্ট লাগলো, যে আল্লাহ কী বলে, মামির শরীর ভালো না আর আমি জানি না, আর আমি এখানে আসি, আমি তার সেবা যত্ন করবো না। তো আমি হচ্ছে জিসানকে ফোন দিলাম যে মামির শরীর ভালো না, আমি হচ্ছে যাবো মামিদের বাসায়। তো ও বলে যে তুমি থাকো, আমি আসতেছি। তো সে আড়ত থেকে চলে আসলো, আসার পরে আমাকে দিয়ে আসলো মামিদের বাসায়। আমি গিয়ে দেখি মামি তখনও হসপিটাল থেকে আসে নাই, বিকেলে গেছে। আমি যাইতে যেতে প্রায় 7টা বেজে গেছে। তো আমি হচ্ছে ওর মামির বোনকে জিজ্ঞেস করলাম যে কী সমস্যা হয়েছে, কী মানে কী অসুখ হয়েছে মামির, কী সমস্যা। তখন সে বলে হচ্ছে আপু প্রেগনেন্ট। আমার তো আকাশ ভেঙে পড়লো মাথায়, একই কথা, আপু প্রেগনেন্ট। সে কি প্রেগনেন্ট কীভাবে হবে, মামি না কোনোদিন বাবু হবে না। তো সেটা আর আমি ওনার বোনকে বলি নাই, মানে আমার মাথার মধ্যে তো ঘুরতেছে। আর জিসান হচ্ছে ও যায় নাই, যে দেখতে আসছে মামিকে দেখে একবারে যাবে, ও হাসতেছে মিটমিট করে। তখন আমি বলি কি যে হাসার কি আছে, তুমি এরকম করে হাসতেছো কেন? তখন সে আমাকে বলে যে তোমার কি মনে হয় যে মামি যে তোমাকে এগুলো বলছে এগুলো সত্যি কথা? আমার মনে হয় এগুলো মিথ্যা কথা, বুঝছো, তারা সবাই মিলে বলছে মিথ্যা কথা, যাতে তুমি আমাকে বিয়েটা করে ফেলো বা এরকম সিচুয়েশন হলে যাতে। তো আমি বলতেছে যে মামি আজকে আসুক, তাহলে আমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছে এটা জিজ্ঞেস করবো। তখন জিসান আমাকে বুঝাইলো যে বাদ দাও, সেটা কেন জিজ্ঞেস করবো, তুমি এখন হ্যাপি না তোমার লাইফে, সমাজের চোখেও তুমি ভালো, বা তোমার ফ্যামিলির চোখেও কোথাও তোমার অতীতটার বাইরে আসে না, সব কিছু মিলেমিশে তুমি খুব ভালো আছো, তাহলে কেন হচ্ছে তাকে তুমি দোষারোপ করবা? যাই করছে তোমার ভালোর জন্যই তো করছে, এখন যদি তুমি তাকে এগুলো বলতে যাও সে তো লজ্জা পাবে। তো এটা বলার পর আমিও অনেকক্ষণ চিন্তা করলাম যে হ্যাঁ ঠিকই তো। এরপরে মামি আসলো। এখন মামি বাসায় আসার পর যখন দেখছে আমাকে, সে তো একদম থতমত খেয়ে গেছে। যত হোক সে আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলছে, সে খুব লজ্জা পাইতেছে। তো আমি দেখলাম যে মামি খুব আনইজি ফিল করতেছে, কেমন যেন করতেছে। তো আমি হচ্ছে মামিকে জড়ায় টড়ায় ধরলাম, বললাম মামি তুমি নাকি প্রেগনেন্ট, দেখছো আল্লাহ চাইলে সব কিছু হয়, তো ডাক্তাররা ভুলভাল এরকম বলেই, তো ভালো হয়েছে। তো মামি খুব ভয় পাইতেছিল যে আমি কোথাও আবার বলি নাকি যে না আমার ছেলেকে আমাকে দিয়ে দিবা তুমি এখন কনসিভ করছো। তো এরকম তার বলবো না কিছু কখনোই। তো মামিকে নর্মাল করলাম, বললাম তুমি এত টেনশন করো না, যা হয়েছে ঠিক আছে, তুমি বলছো ডাক্তার বলছে এই জন্য তুমি আমাকে বলছো, এখন তো হয়ে গেছে আল্লাহ দিছে, এটা তো খুশির কথা।
ততক্ষণে মামি বুঝলো যে আমি বুঝতে পারছি যে মামি মিথ্যা বলে নাই, হয়তো বা অ্যাক্সিডেন্টলি ডাক্তার উল্টাপাল্টা রিপোর্ট দিচ্ছে, এটা আমি বুঝছি। মামি এটা ভাবলো, আর আমি তো সত্যিটা আমি অনুমান করলাম, সত্যিটা জানি না। তখন আমার মামি না, আমার রাত্রের বেলা জিসান চলে গেল, তো রাত্রে আমি বাসায় থাকলাম। মামি আমাকে নিজে থেকে এসেই বলল যে আসলে ডাক্তার কিছুই বলে নাই, আমি আর তোমার মামা মিলে ডিসিশনটা নিয়েছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, এটা আমি জানি, আমি আর জিসান এই বিষয়ে কথা বলতেছিলাম, এটাতে আমার কোনো অভিযোগ নেই। তো বলতেছে যে ঠিক আছে, তুমি তাহলে এই বিষয় নিয়ে আমার উপরে রাগ না। তো আমি বললাম না, এই বিষয় নিয়ে কেন রাগ থাকবো তোমার উপরে, এখন তো আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি, হয়তো বা তোমার মিথ্যা কথাটা না বললেই ভালোটা আমার থাকা হতো না। যাই হোক, তো ওখান থেকে জিসানের কোথাও একটা মনে হলো যে আরে আমাদের তো তাহলে বাচ্চা কাচ্চা নেওয়া দরকার, আমাদেরও তো বিয়ের 1 বছর 4 মাস হয়ে গেছে। তো সে আমাকে একদম খোঁচাইতেছে, চলো একটা বেবি নেই। আমার তো একদম মানে বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নাই, যে ঠিক আছে আর একটু পরে নেই। তো এরকম খোঁচাখুচিতে যে ঠিক আছে চলো, আমাদের একটা বাচ্চা কাচ্চা হোক। আমি বলি তো বাচ্চা কাচ্চা হলে বাইকে বসে ঘুরবেন কীভাবে? বলে না না, আমি আর বাইকে যাব না, তখন গাড়ি থেকে যাবো, মানে নানান কথাবার্তা বলে একসময় আমাকে রাজি করালো যে ঠিক আছে আমরাও একটা বেবি নেই। তারপরে মামির যখন বাবুর 6 মাস বয়স, ওই সময়টাতে আমি কনসিভ করলাম। কনসিভ করার পরে মোটামুটি আরও 1.5 বছর পরে গিয়ে এমনিতেই কনসিভ হচ্ছিল না, এমন না যে আমরা চাচ্ছিলাম না। তারপরে বাবু হইলো, মামির একটা মেয়ে হয়েছে খুব সুন্দর, আর আমার বাবুটা ছেলেই হইলো। তো যখন আমার প্রেগনেন্সির সময় তো হাজার হাজার সুন্দর স্মৃতি আছে, মানে কত কত যে জ্বালাইছি ওই লোককে, তার মধ্যে একটা সুন্দর স্মৃতি শেয়ার করি। আমার যখন প্রেগনেন্সির 7 মাস বয়স চলে, 5-6 মাস পর্যন্ত আমি ডক্টর দেখাইছি, 5 মাসের সময় একবার দেখায় আসছে, এরপরে আর আমি ওরকম বাসা থেকে আর বের হই না। আমি আমার মামিদের বাসায় যাওয়া বন্ধ, সবাই আসে আমাকে দেখতে, বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছু মানে মোটামুটি আমার শাশুড়ির ডাক্তারের কাছে যাওয়া এছাড়া আমার সব কিছুই বন্ধ। সবার আমার জন্য এটা ওটা নিয়ে আসে কিনে, আমার প্রয়োজনীয় জিনিসপত্র, বাট আমি আর কোথাও বের হই না, আর আমারও ভাল লাগে না কোথাও ঘুরতে যাইতে। তো যখন আমি ডাক্তার দেখাইতে যাই, সবসময় আমার সাথে জিসান যায়। এই কারণে আমার শাশুড়ি বেশিরভাগ সময়ই যায় না, জিসান যায় মাঝে। প্রথমবার বড় আপু গেছে, জিসান গেছে, শাশুড়ি গেছে, সবাই গেছে কনফার্ম হওয়ার জন্য যে আমি আদৌ কি কনসিভ করছে কিনা। কারণ ঘরে বসে টেস্ট করছিলাম, সেটাতে তাদের কারো বিশ্বাস হচ্ছিল না যে তারা এখন আবার তাদের নাতি নাতনি হয়ে যাচ্ছে। কারণ বড় অপুর তো বিয়ে হয়ে গেছে, প্রায় 5-7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো এটাতে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি ছিল, তারা পারলে আমাকে মানে মাথায় বসায় রাখে এরকম করে আদর যত্ন করছে। তো সেখানে যখন আমার প্রেগনেন্সির 7 মাস চলে, ততদিনে তো অনেকটা মোটা কাটা হয়ে গেছি, খুব ভারী হয়ে গেছিলো। তো আমাদের বাসায় যেহেতু লিফট নাই, 3তলা বাসাটা, সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে নামতে তো ততটা কষ্ট হইতো না, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে ভীষণ কষ্ট হইতো, 2-3 বার জিরোয় তারপরে উঠতাম। তো এর আগ পর্যন্ত হেঁটেই উঠছি, এরকম কিছু মানে হয় নাই। তো যখন আমার 7 মাসে পড়লো প্রেগনেন্সির বয়স, ওই সময়টাতে যেদিন আমরা আসার পরে আমি একদম অস্থির হয়ে গেছি, বলতেছে যে আরে আল্লাহ, এই সিঁড়িটা আমার কাছে এত বড় মনে হয় এখন, এত উঠছি সিঁড়ি দিয়ে। তো মামিদের বাসায় ছিল, মামিরা 4 তলায় থাকতো, তখনও এত কষ্ট লাগতো না, আর এখন মনে হচ্ছে একটা সিঁড়ি উঠতে জান বেরিয়ে যায়। তো পেছন থেকে আমার হাজব্যান্ড আমাকে কোলে তুলে নিয়ে একদম এত কষ্ট করে এই 3 তলা পর্যন্ত কোলে করে আমাকে উঠাইছে। এরপর থেকে আমি প্রেগনেন্সির থেকে বাবুকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসা পর্যন্ত একদিনও আমি আর সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠি নাই। নামার সময় একা নেমে গেছি, বাট আসার সময় সে আমাকে কোলে করে তুলে নিয়ে আসছে, যাতে কষ্টটা আমার না হয় অন্তত পক্ষে। বেচারার জান বের হয়ে গেছে, আমি তখন অনেক ওজন হয়ে গেছে। তো সে আমার চেয়ে যেহেতু অনেক লম্বা চোটা দেখতো, তো তত বেশি কষ্ট হয় নাই। কিন্তু এটা আমার জন্য খুব সুন্দর একটা স্মৃতি প্রেগনেন্সির সময়টাতে। তখন আমার রাত্রে ঘুম না হলে আমি ঘুমের মধ্যে পা নাড়াইতাম, হাত পা প্রচুর ফুলে গেছিলো, ব্যথা করতো। তো সে উঠে বসে বসে আমার পাগুলো টিপে দিত, তো মাথায় তেল দিয়ে দিত, খুব যত্ন করছে, খুবই যত্ন করছে। আর ভাষায় আসলে প্রকাশ করার মতো না, এত এত আদর ভালোবাসা দিছে। তারপরে আমার একটা ছেলে বাবু হইলো। আমার শাশুড়ি তো ছেলে হয়েছে দেখেই সে মানে খুশিতে আত্মহারা, তার 2টা মেয়ে, একটা ছেলে। তা আমাকে বলতেছে তোমার যাতে আরও 2-3টা ছেলে হোক, আমি এই দোয়া করি সবসময়, যে মেয়েরা তো বিয়ে করে চলে যায়, ছেলেরা থাকলে অন্তত পক্ষে বাড়িতে বউ আসে, বাড়িটা ভরপুর হইব তোমারও। তো এরপরে তো এভাবেই চলতে থাকলো। বর্তমানে আমার বাবুর 2.5 বছর বয়স, সব কিছু সুন্দর মতোই চলতেছে, সবাই সব ভালো আছে। আমার বাঁধন এখন ক্লাস 3-তে পড়ে। আমাকে তো সে ভীষণ ভালোবাসে, মানে তার বাবা মায়ের পরে পছন্দের তালিকায় আমি। তার মেয়েকে সে প্রচুর পছন্দ করে, ভিডিও কল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, বাবুর সাথে কথা বলে, বাবুকে দেখে। আর মানে আমার চেয়ে বেশি ভালো সম্পর্ক জিসানকে জিসান ভাইয়া বলে, আমাকে মিমি বলে ডাকে। তো
তো জিসানকেও সবসময় ভাইয়া ভাইয়া করে। তো জিসান বলে যে তোমার এটাতে কোনো প্রবলেম নাই। তো আমি বলে আমার প্রবলেমের কি আছে, আমি তো আমার মনে যদিও আমি ওর মা, কিন্তু বাইরে থেকে তো প্রকৃত সম্পর্ক তো এটাই, ও তো হচ্ছে তোমাকে ভাই বলে ডাকবে, যেহেতু আমার হিসেবে তো আমার মামা তো ভাই হয়ে গেল। যাই হোক, সেখান থেকে এখন আর আমি চাই না যে আমার ছেলেটা কখনো জানুক আমার নোংরা অতীত সম্বন্ধে। আমি চাই সবসময় ওইভাবেই থাক, আল্লাহ না করুক কোনো দিন যদি ওর সামনে চলে আসে আমার নোংরা অতীতটা, সেটাতে আমি ভীষণ কষ্ট পাবো। সবসময় দোয়া করি আল্লাহর কাছে যে এই অতীতটা যাতে এখন অবধি আমার সামনে না আসে। তো আমার মা মামারা সবাই বারবার জিসানকে যেতে বলতেছিল, যে যেহেতু আমার মায়ের আমি একমাত্র মেয়ে, সেক্ষেত্রে মামারা ওইরকমভাবে বেড়ানো হয়নি বা মামাদের বাড়িতে যাওয়া হয় না। তো সবাই বারবার বলতেছিল যে জামাইকে নিয়ে আসো, বেড়াও, কিন্তু আমার কেন জানি আর গ্রামে যেতে ইচ্ছে করে না। তো জিসানও এবার বলতেছে যে চলো ঘুরে আসি, সবারই আমার শাশুড়ি ননদরা সবাই বলতেছে সবার একটা বেড়ানো হবে, চলো ভাবি তোমাদের বাড়িতে যাব। ছোটো মামা ছোটো মামিও খুব হচ্ছে মানে সবাই বলতেছে যে চল আমরা একসাথে একটা ঘুরে আসি, অনেক দিন থেকে আসি। তো নিজে নিজে খুব সাহস জোগাইতেছি, কেন জানি মনে হয় ওখানে গেলে সেই পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাবে, নোংরা দিনগুলো চোখের সামনে ভাসবে, এইগুলো মনে হয়। তারপরে সাহস জোগানোর চেষ্টা করতেছি। এছাড়া এখন অবধি তো জীবন খুব সুন্দর কাটতেছে, বাকিটা জানি না সামনের জীবন কেমন হয়। তো আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার দুইটা ছেলেই যাতে ভালো থাকে, আর আমাদের জীবনটা যাতে এরকমই থাকে, জিসান যাতে সারা জীবন আমাকে এতটাই ভালোবাসে। অন্য কেউ ভালো আছে শুনতেও খুব ভাল লাগে। তো এই ছিল ভাবনা আপুর গল্পটা, এখানেই শেষ হলো। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। গল্পটা যেহেতু আজকে শেষ, পুরো গল্পটা নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আমি শুনতে চাইবো, আপনারা কমেন্ট করে রেখে যাবেন। স্মৃতি হিসেবে সবাই দেখবে যে মানুষের জীবনে খারাপ কিছু হলে ভালো কিছু হয়। তবে এখানে একটা জিনিস হচ্ছে, ভাবনাপুর ভাগ্যটা হয়তো বা অনেক ভালো, আল্লাহ তাকে ভালো একজন জীবনসঙ্গী দিয়েছেন, অথচ এর চেয়ে অনেক খারাপ অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট মেয়েদের জীবনে হয়ে যাচ্ছে, এরপরে তাদের জীবনসঙ্গীটাও ভালো হয় না। এরকম অনেক মেয়ে আছে যাদের সারা জীবনে কান্না করতে হয়। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক।